অন্ধকার যখন ঘন হয়ে আসছিল, তখন রবসেন তার বন্ধুদের নিয়ে সেই ভাঙ্গাচোরা গেটের সামনে দাঁড়ালো। মেঘলা আকাশ থেকে বিজলি চমকাচ্ছে। চৌধুরী ভিলার প্রতিটি ইট যেন কোনো এক প্রাচীন রহস্যের সাক্ষ্য দিচ্ছে। রাতের কণ্ঠর চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি কবির থাকছি আপনাদের সঙ্গে এবং আপনাদের একটি রহস্যময় গল্প শোনাতে যাচ্ছি, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। তো চলেন শুরু করি। আমার মনে হয় না ভেতরে যাওয়া ঠিক হবে, তন্নি ফিসফিস করে বলল। ওর গলার স্বর স্পষ্ট ভয়ের ছাপ। আরিয়ান একটা তাচ্ছিল্যর হাসি দিল। আরে ধুর, ক্যামেরাটা নে, ইউটিউবে এই ব্লগটা আপলোড করলেই আমরা ভাইরাল। ভূত প্রেত বলে কিছু নেই, সব মানুষের মনের ভয়। কিন্তু ওরা যখন বাড়ির মূল দরজা ঠেলে ভেতরে ঢুকলো, এক ঝটকায় দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। চারদিকে একটা অদ্ভুত পচা গন্ধ, যেন অনেক বছরের পুরনো কোনো মাংস পচে স্তব্ধ হয়ে আছে। হঠাৎ হলের এক কোণে রাখা বিশাল এক ধুলোমাখা আয়নার আরিয়ান দেখল তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে তন্নি আর সজীব তার অনেক দূরে। আয়নার ভেতরের ছায়াটা লম্বা হচ্ছে, তার চোখ দুটো টকটকে লাল। আরিয়ান কিছু বলার আগেই আয়নার ওপর থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে এলো। দরজাটা সজোরে বন্ধ হওয়ার শব্দে তন্নি আর সজীব চমকে উঠল। আরিয়ান স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সেই বিশাল আয়নাটার দিকে। ওর মনে হচ্ছে আয়নার ভেতর থেকে যে হাতটা বেরিয়ে এসেছিল সেটা এখন ওর ঘাড়ের কাছে অদৃশ্য কোনো স্পর্শ রেখেছে। রবসেন, কি হয়েছে তোর? ওভাবে তাকিয়ে আছিস কেন? সজীবের চিৎকারে রবসেনের তন্দ্রা ভাঙল। রবসেন ঢোক গিলে বলল, আমি মনে হয় কিছু একটা দেখেছি আয়নায়, একটা হাত। সজীব ওর শক্তিশালী টর্চটা আয়নার ওপর ফেলল, কিন্তু সেখানে এখন শুধু মোটা ধুলোর আস্তরণ আর তাদের তিনজনের ভীত মুখ ছবি ছাড়া আর কিছুই নেই। সজীব হাসার চেষ্টা করল। নার্ভাস হোস না, পুরনো বাড়ি, অক্সিজেনের অভাব, হ্যালুসিনেশন হওয়া স্বাভাবিক। কিন্তু পরিবেশটা স্বাভাবিক হওয়ার বদলে আরো ভারী হতে শুরু করল। তন্নি হঠাৎ আর্তনাদ করে উঠল, নিচে দেখো, এটা কি? ওদের পায়ের নিচের মেঝেতে, যা একটু আগে শুধু ধুলোবালি মাখা ছিল, সেখানে এখন সরু লাল রঙের তরল দিয়ে আঁকা বাঁকা রেখা ফুটে উঠেছে। তরলটা টাটকা রক্তের মতো টকটকে লাল এবং তা থেকে একটা উৎকট তামাটে গন্ধ আসছে। রবসেন ক্যামেরাটা অন করে নিচু হলো। রেখাগুলো এলোমেলো নয়, সেগুলো ধীরে ধীরে একটা অদ্ভুত আকৃতি নিচ্ছে, ঠিক যেন এই বিশাল বাড়িটার একটা মানচিত্র। কিন্তু অবাক করা বিষয় হলো, মানচিত্রের মাঝখানে একটা বড় বৃত্ত, যার ভেতরে লেখা কেউ ফেরে না। এটা নিশ্চয়ই কোনো প্রাণ, সজীব কাঁপা গলায় বলল। কিন্তু সে নিজেও জানে এই বন্ধ ঘরে তাদের ছাড়া আর কেউ নেই। হঠাৎ ওপরের তলা থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল। কেউ একজন খুব ধীরে ধীরে হেঁটে সিঁড়ির দিকে আসছে। ঠক ঠক ঠক। প্রতিটি শব্দ যেন ওদের হৃৎপিণ্ডের ধুকপুকানির সাথে তাল মেলাচ্ছে। রবসেন ফিসফিস করে বলল, ওপরে চলো, নিচে থাকলে আমরা আটকা পড়ে যাব। মানচিত্রে দেখা যাচ্ছে ওপরের তলায় একটা গোপন জানালা আছে, যা দিয়ে বাইরে বের হওয়া সম্ভব। ততক্ষণে মেঝে সেই রক্তের আলপনাগুলো ফুটতে শুরু করেছে। ভূত ভূত উঠেছে রক্ত থেকে, যেন নিচ থেকে কেউ ওটা ফুটিয়ে তুলছে। হঠাৎ একটা অশরীরী হাসির শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হলো। হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক পৈশাচিক জিঘাংঘা।
ওরা মরিয়া হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো, কিন্তু যতবার ওরা 10টি ধাপ পার হচ্ছে দেখছে সিঁড়িটা যেন আর লম্বা হয়ে যাচ্ছে। পেছনের হল ঘরটা ক্রমে অন্ধকারে তলিয়ে যাচ্ছে, আর সেই অন্ধকারের ভেতর থেকে ডজন ডজন লাল চোখ ওদের দিকে তাকিয়ে আছে। সিঁড়ির মাঝপথে তন্নি থেমে গেল, ওর পা কাঁপছে। ও নিচের দিকে তাকিয়ে দেখল সেই রক্তের মানচিত্রটা এখন পুরো মেঝে জুড়ে ছড়িয়ে পড়েছে, এবং সেখানে ভেসে উঠেছে একটা বীভৎস মুখ, যার চেহারাটা হুবহু তন্নির মতো। সিঁড়ির প্রতিটি ধাপ যেন এখন এক একটি মরণ ফাঁদ। তন্নি তখন নিজের বীভৎস রক্তমাখা প্রতিচ্ছবি মেঝেতে দেখল। ও প্রায় অজ্ঞান হারানোর অবস্থায় চলে গেল। রবসেন আর সজীব কোনো মতে ওকে টেনে হিঁচড়ে দোতলার বারান্দায় নিয়ে এলো। দোতলার পরিবেশটা নিচের তলার চেয়েও থমথমে। দেয়ালে টাঙ্গানো চৌধুরী বংশের পুরনো তেল চিত্রগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ওদের টর্চের আলো যেদিকেই পড়ছে মনে হচ্ছে ছবির মানুষগুলো চোখের মুনিয়ে ঘুরে ওদের দিকে গতিবিধি লক্ষ্য করছে। আমাদের এখান থেকে বেরোতেই হবে, সজীব হাঁপাতে হাঁপাতে বলল। রবসেন, তোর ম্যাপ কি বলছে? কোথায় সেই জানালা? রবসেন তার ফোনের ক্যামেরার তলা সেই রক্তের মানচিত্রের ছবিটা দেখার চেষ্টা করল, কিন্তু স্ক্রিনশটটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। অদ্ভুত এক স্ট্যাটিক নয়েজ আসছে ফোন থেকে। হঠাৎ সজীবের টর্চের আলো নিভে গেল। সজীব টর্চ জ্বালা। রবসেন চেঁচিয়ে উঠল, ব্যাটারি তো ফুল ছিল। হঠাৎ করে সজীবের কথা শেষ হওয়ার আগেই এক দমকা ঠান্ডা হাওয়া বয়ে গেল করিডোর দিয়ে। সেই হাওয়ায় মোমবাতি নেভার মতো করে আরিয়ানের টর্চটা ডপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, হাত বাড়িয়েও নিজের হাত দেখা যাচ্ছে না। তন্নি, সজীব, তোরা কোথায়? রবসেন অন্ধকারে হাত নাড়তে লাগলো। কেউ কোনো উত্তর দিল না, শুধু কানে এলো একটা ঘষ্টানোর শব্দ, যেন ভারী কোনো বস্তুকে কেউ মেঝে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। রবসেন পকেট থেকে লাইটারটা বের করে জ্বালাতেই ওর বুকের রক্ত হিম হয়ে গেল। ওর সামনে তন্নি দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মুখটা দেয়ালের দিকে ফেরানো। আর সজীবের কোনো চিহ্ন নেই। তন্নি, সজীব কোথায়? রবসেন তন্নির কাঁধে হাত দিল। তন্নি যখন ঘুরে দাঁড়ালো, আরিয়ান দেখলো আর কোনো মুখ নেই। যেখানে চোখ, নাক আর মুখ থাকার কথা সেখানে শুধু মসৃণ চামড়া। তন্নি নয়, ওটা একটা ছায়া মানব, যে তন্নির পোশাক পরে ওদের বিভ্রান্ত করছে। রবসেন চিৎকার করে পেছনে সরতে গিয়ে দেখলো সজীব করিডোরের শেষ প্রান্তে একটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। ওর হাঁটার ভঙ্গিটা অদ্ভুত, যেন কেউ ওকে পেছন থেকে সুতো দিয়ে নিয়ন্ত্রণ করছে। সজীব, যাস না, ওটা ফাঁদ। রবসেন দৌড়ে সেই ঘরের সামনে পৌঁছালো। ঘরটি ছিল বিশাল এক আয়না ঘর, মিরর রুম। চারদিকে দেওয়ালে বড় বড় আয়না। আরিয়ান ভেতরে ঢুকে দেখল সজীব রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় সজীবের যে প্রতিচ্ছবি সেটা নেই। সজীবের গঙ্গানি শব্দে পুরো আয়নাঘরটা কেঁপে উঠল। সজীব, সজীব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সজীব তার কথা শুনতে পায় না। রবসেন দেখল আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা সেই ছায়া মানবটা সজীবের গলা টিপে ধরে ওকে দেওয়ালের দিকে নিয়ে টেনে যাচ্ছে। সজীবের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ও বাঁচার জন্য হাত পা ছুটছে, কিন্তু বাতাসের সাথে লড়াই করার মতো ওর শক্তি যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সজীব, হাত ছাড় ওর। রবসেন চিৎকার করে একটা ভারী কঠোর চেয়ার তুলে আয়নাটার ওপরে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে ছায়া মানবটা মিলিয়ে গেল কুয়াশার মতো। সজীব মেঝেতে আছড়ে পড়ল। ওর গলায় কালচিটে দাগ পড়ে গেছে।
ঠিক যেন কেউ লোহার শিকল দিয়ে চেপে ধরেছিল। ওরা 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 আমাকে নিতে এসেছিল। সজীব, সজীব, সজীব সেম কথা বারবার বলতে লাগলো। ওরা ওরা আমাকে নিতে এসেছিল। আরিয়ান, সজীব এবং তন্নি এবং রবসেন। সজীব খসখসে গলায় বলল, ওরা মানুষ নয়, ওরা প্রতিবিম্ব। ততক্ষণে তন্নি দৌড়ে ঘরে ঢুকলো। ওর মুখটা ফ্যাকাশে, কিন্তু ও ঠিক আছে। আগের দেখা সেই মুখহীন তন্নিটা তাহলে কি ছিল? আরিয়ানের মাথা ঝিমঝিম করছে এবং রবসেনের মাথাও ঝিমঝিম করছে। ওরা কি সবাই হ্যালুসিনেশন শিকার করছে, নাকি এই বাড়িটা ওদের মস্তিষ্ক নিয়ে খেলছে? ঘরটা অন্ধকার হয়ে আসছিল, কিন্তু রবসেনের নজর গেল ভাঙ্গা আয়নাটার পেছনে। দেওয়ালের এক চিলতে ফাঁকা জায়গায় সেখানে একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি গোছা ছিল। রবসেন ওটা টেনে বের করলো। ডায়েরির পাতাগুলো হলদেটে হয়ে জীর্ণ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো এখন পড়া যাচ্ছে। ডায়েরিটা ছিল চৌধুরী ভিলার শেষ বংশধর নীলকণ্ঠ চৌধুরীর। প্রথম পাতাতেই রক্ত দিয়ে লেখা ছিল, আয়না কেবল প্রতিফলন দেখায় না, সে আত্মা চুরি করে। 1890 সালে যখন আমি এই মহামায়া আয়না আনিছিলাম, জানতাম না এর ভেতরে এক প্রাচীন শয়তান বন্দী আছে। প্রতি অমাবস্যায় সে একটি করে প্রাণ চায়। যদি বলিদান না দেওয়া হয়, তবে এই বাড়ির ভেতরে যে ঢুকবে সে আর কোনোদিন সূর্যের আলো দেখবে না। আমি আমার নিজের সন্তানকে বাঁচাতে পারিনি, সে এখন আয়নার ওপরে এক ছায়ামানব হয়ে ঘুরে বেড়ায়। ডায়েরিটা পড়তে পড়তে রবসেনের হাত কেঁপতে লাগলো। হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটা পুরনো মানচিত্র বেরিয়ে এলো। মানচিত্রে স্পষ্ট লেখা আছে, এই বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথ হলো অন্ধকূপের সুড়ঙ্গ, যা দোতলার লাইব্রেরির নিচে লুকানো। আমাদের লাইব্রেরিতে যেতে হবে, রবসেন দৃঢ় গলায় বলল। কিন্তু ওরা ঘর থেকে বের হতেই দেখলো করিডরটা আর আগের মতো নেই। দেওয়ালগুলো সব রক্তবর্ণ হয়ে গেছে এবং সেখান থেকে কান্নার শব্দ আসছে, ছোট ছোট শিশুদের কান্নার শব্দ। হঠাৎ তন্নি চিৎকার করে উঠল। ওর পায়ের নিচে মেঝের কাঠগুলো সরে যাচ্ছে। একটা বিশাল গর্ত তৈরি হচ্ছে। নিচ থেকে শত শত কালো হাত বেরিয়ে আসছে তন্নিকে টেনে নিচে নামানোর জন্য। রবসেন, আমাকে বাঁচাও। তন্নির অর্ধেক শরীর তখন গর্তের ভেতরে। সজীব আর রবসেন তন্নির হাত ধরে প্রাণপণে টানছে, কিন্তু নিচের সেই অদৃশ্য শক্তিটা অনেক বেশি শক্তিশালী। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে থাকা একটা বড় গ্রামোফোন রেকর্ড আপনা আপনি বাজতে শুরু করলো। এক করুর সুরের গান বাজছে, আর সেই গানের তালে তালে দেয়ালের ছবিগুলো থেকে রক্ত ঝরতে শুরু করলো। তন্নির পা দুটো যখন সেই অন্ধকার গর্তের ভেতরে তলিয়ে যাচ্ছিল, আরিয়ান আর সজীব তাদের সমস্ত শক্তি দিয়ে ওকে টেনে ধরে রাখলো। নিচ থেকে আসা সেই ঠান্ডা হাতগুলো তন্নির জিন্স খামচে ধরল। হঠাৎ রবসেনের মনে পড়ল নীলকণ্ঠ চৌধুরীর ডায়েরির কথা। শয়তান আলোকে ভয় পায়, কিন্তু আগুনের শিখাকে ঘৃণা করে। রবসেন পকেট থেকে লাইটারটা জ্বালিয়ে গর্তের ভেতরে ছুঁড়ে মারল। আগুনের ছোট শিখাটা নিচে পড়তেই এক বিকর্ণ আর্তনাদ শোনা গেল, যেন কোনো পশু যন্ত্রণায় চিৎকার করছে। মুহূর্তের মধ্যে কালো হাতগুলো ছেড়ে দিল তন্নিকে। সজীব এক ঝটকায় ওকে উপরে টেনে তুলল। গর্তটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, কিন্তু ওরা যেখানে দাঁড়িয়ে ছিল সেই করিডরটা বদলে গেছে। এখন ওরা এক বিশাল ডাইনিং হলের সামনে। মাঝখানে এক বিশাল মেহগনি কাঠের টেবিল, যেখানে রূপোর থালা বাসন সাজানো। মোমবাতিগুলো নিচ থেকেই জ্বলে উঠল। এখানে খাবার এলো কোথা থেকে? তন্নি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। টেবিলের ওপর ধোয়া ওঠা মাংসের রোস্ট, ফলমূল আর লাল রঙের পানীয় সাজানো, কিন্তু গন্ধটা মোটেও খাবারের নয়। মনে হচ্ছে যেন শ্মশানের পোড়া গন্ধ আর পচা মাংসের মিশ্রণ। হঠাৎ টেবিলের চারপাশে খালি চেয়ারগুলো নড়তে শুরু করলো। অদৃশ্য মানুষ যেন এসে আসন গ্রহণ করেছে। চামচ আর কাঁটা চামচের টুংটাং শব্দে ঘরটা ভরে উঠল। রবসেনরা দেখল থালার ওপর রাখা মাংসগুলো নড়ছে,
ওগুলো কাঁচা মাংস নয়, মানুষের আঙ্গুলের মতো কিছু একটা। এখান থেকে পালা। সজীব চিৎকার করে উঠল, কিন্তু ওরা ঘোড়ার আগেই ডাইনিং হলের দরজাগুলো সজোরে বন্ধ হয়ে গেল। টেবিলের মাথায় থাকা প্রধান চেয়ারটিতে একটি ধোঁয়াটে অবয়ব ফুটে উঠল। তারপর কঙ্কালসার অবয়টি হাত তুলতেই টেবিলের ওপরের মোমবাতিগুলো নীল হয়ে জ্বলে উঠল। বসুন। তার কণ্ঠস্বর যেন কবরের ভেতর থেকে আসা এক দীর্ঘশ্বাস। চৌধুরী ভিলার অতিথিরা কখনো না খেয়ে ফেরে না। আরিয়ান দেখল সজীব আর তন্নি যেন সম্মোহিত হয়ে চেয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। ওদের চোখ দুটো ঘোলাটে হয়ে গেছে। সজীব, তন্নি, যাস না। রবসেন চিৎকার করে ওদের হাত ধরল, কিন্তু ওদের শরীর বরফের মতো ঠান্ডা। আরিয়ান বুঝতে পারল এই খাবারগুলো আসলে একটা মরণ ফাঁদ। সে পকেট থেকে নীলকণ্ঠ চৌধুরী সেই ডায়েরিটা বের করল। ডায়েরির এক কোণে ছোট করে লেখা ছিল, ভোজের নেশা কাটাতে লবণের চেয়ে পবিত্র আর কিছুই নেই। আরিয়ান দেখল টেবিলের এক পাশে একটা পুরনো লবণের পাত্র রাখা। সেখানে দ্রুত সেটা তুলে নিয়ে সজীব আর তন্নির চোখের সামনে ছিটিয়ে দিল। এক নিমিষে ওদের ঘোরের ঘোর কেটে গেল। ওরা ছিটকে পেছনে সরে গেল। পালা! রবসেন চিৎকার করল। ওরা ডাইনিং হলের পেছনের দরজা দিয়ে দৌড় দিল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে রবসেনের মনে হলো ওরা বাইরে বেরিয়ে এসেছে। সামনে সেই লোহার গেট দেখা যাচ্ছে। আমরা বেঁচে গেছি। তন্নি ফুঁপিয়ে কেঁদে উঠল। ওরা গেটটা পার হয়ে জঙ্গলের রাস্তায় নামলো, কিন্তু কিছুক্ষণ পর হাঁটার রবসেনের খটকা লাগলো। এই জঙ্গলটা কি একটু বেশি পরিচিত লাগছে না? একটু সামনে যেতেই রবসেনের পায়ের তলার মাটি সরে গেল। সামনে সেই একই বাড়ি, চৌধুরী ভিলা। ওরা যে পথ দিয়ে বেরিয়েছিল সেই পথ দিয়েই আবার বাড়ির মূল ফটকের সামনে ফিরে এসেছে। এটা সম্ভব? আমরা তো সোজা রাস্তা দিয়ে এলাম। সজীব মাথায় হাত দিয়ে বসে পড়ল। আরিয়ান কম্পাস বের করে দেখল কাঁটাটা বন বন করে ঘুরছে। এই বাড়ির আশেপাশে সময় আর দিক দুটোই থমকে গেছে। ওরা আসলে এক অসীম গোলকাধায় আটকা পড়েছে। যতবারই ওরা বের হওয়ার চেষ্টা করছে, আয়না মহল ওদের টেনে আবার নিজের ভেতর নিয়ে যাচ্ছে। হঠাৎ তন্নিও ওপরের দিকে ইশারা করল। দোতলা সেই জানালায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা হাত নাড়িয়ে ওদের ভেতরে ডাকছে। রবসেন দেখল তার হাতের ডায়েরিটার পাতাগুলো নিজে নিজেই উল্টে যাচ্ছে। একটা পাতায় নতুন করে রক্ত দিয়ে লেখা ফুটে উঠেছে, বাইরে যাওয়ার পথ আয়নার ভেতরেই লুকানো। ভেতরে এসো। আরিয়ান, তোমার বন্ধু আমাদের খুব পছন্দ হয়েছে। সজীবের দিকে তাকাতেই রবসেন দেখল সজীবের ছায়াটা মেঝে থেকে আলাদা হয়ে যাচ্ছে। সজীবের নিজের ছায়াটাই এখন তার গলা টিপে ধরে হাত বাড়াচ্ছে। সজীবের নিজের ছায়াটা যখন ওর টুটি চেপে ধরল, আরিয়ান বুঝতে পারল এই বাড়িতে সাধারণ কোনো শক্তি কাজ করছে না। সজীবের ছায়াটা দেয়াল থেকে বেরিয়ে এসে একটা কালো ধোঁয়ার মতো দানবীয় রূপ নিল। সজীব হাত পা ছুড়ছে, কিন্তু বাতাস যেন জমাট বেঁধে আছে। লাইটার! রবসেন, লাইটার! তন্নি চিৎকার করে উঠল। আরিয়ান লাইটার জ্বালার চেষ্টা করলো, কিন্তু সেটা জ্বলছে না। বারবার ঘষার পর শুধু একটা ফুলিঙ্গি বেরোলো। রবসেন মরিয়া হয়ে নীলকণ্ঠ চৌধুরীর ডায়েরিটার একটা পাতা ছিঁড়ে তাতে আগুন ধরালো। আগুনের শিখাটা বড় হতেই সজীবের ছায়াটা আর্তনাদ করে আবার মেঝেতে ফিরে গেল। সজীব ধপাস করে মাটিতে পড়ে কাশতে লাগলো। ওরা আমাদের মারতে চায় না, রবসেন হাঁপাতে হাঁপাতে বলল। ওরা আমাদের ভয় দেখিয়ে আয়নার ভেতরে ঢোকাতে চায়। ডায়েরিতে লেখা আছে, আয়নার ওপরে গেলেই কেবল এই গোলকধাতা ভাঙ্গা সম্ভব।
তুই পাগল হয়েছিস? তন্নি আতকে উঠল। ওখানে গেলে কেউ ফেরে না। বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ। তন্নি, আমাদের সামনে আর কোনো পথ নেই। রবসেন বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নাটা এখন আর ধুলো মাখা নেই, সেটা এখন স্বচ্ছ, কিন্তু তার ভেতরে কোনো প্রতিফলন নেই। সেখানে দেখা যাচ্ছে এক বিশাল ধূসর রঙের জগৎ। সেখানে আকাশ নেই, শুধু ধোঁয়া আর কুয়াশা। আরিয়ানের মনে হলো আয়নার ওপার থেকে কেউ ওকে ডাকছে। আরিয়ান তার হাতটা আয়নার কাচের ওপর রাখলো। অবাক হয়ে দেখলো কাজটা শক্ত নয়, বরং জলের মতো নরম। ওর হাতটা আয়নার ভেতরে ঢুকে গেল। এক তীব্র ঠান্ডা শরীরে ছড়িয়ে পড়ল। আমি ভেতরে যাচ্ছি, তোরা আমার হাত ধরে থাকিস। হাত ছাড়লে আমরা চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাব, রবসেন নির্দেশ দিল। সজীব আর তন্নি একে অপরের হাত শক্ত করে ধরল। রবসেন এক পা বাড়িয়ে আয়নার ভেতরে ঢুকে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো মহাকর্ষ কাজ করছে না। ওরা সবাই এক গভীর অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। যখন ওরা চোখ খুলল, দেখলো ওরা সেই একই চৌধুরী বিলার হল ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু সবকিছু উল্টো। দেয়ালের ঘড়িটা উল্টো দিকে ঘুরছে, আসবাবপত্রগুলো সব সিলিংয়ে ঝুলে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আরিয়ান নিজের দিকে তাকিয়ে দেখলো ওর শরীরের রঙ ধূসর হয়ে গেছে। রবসেন, দেখ, তন্নি ইশারা করলো। হলঘরের মাঝখানে একটা খাঁচার মতো জায়গায় অনেকগুলো ছায়া বন্দী হয়ে আছে। তাদের মধ্যে একটা ছায়া রবসেনের দিকে করুণভাবে তাকিয়ে আছে। রবসেন কাছে গিয়ে দেখল ওটা নীলকণ্ঠ চৌধুরী, সেই হারিয়ে যাওয়া ছেলের আত্মা। হঠাৎ চারদিকের আয়নাগুলো থেকে শত শত ছায়া মানব বেরিয়ে আসতে শুরু করলো। তাদের সবার হাতে ধারালো কাচের টুকরো। তারা চিৎকার করে বলছে, নতুন শরীর, আমাদের নতুন শরীর চাই। আয়না মহলের সেই উল্টো জগতে চারদিকের ছায়া মানবগুলো ধীরে ধীরে আরিয়ানদের ঘিরিয়ে ধরল। তাদের কোনো মুখ নেই, শুধু ধোঁয়াটে অবয়ব, কিন্তু তাদের কণ্ঠস্বর বাতাসের শো শো শব্দের মতো কানে বিচ্ছে। আমাদের মুক্তি দাও, তোমাদের শরীর আমাদের দাও। রবসেন তার পকেটে থাকা নীলকণ্ঠ চৌধুরীর ডায়েরিটা বের করলো। ডায়েরির শেষ পাতাগুলো এখন রক্তবর্ণ ধারণ করেছে। সেখানে একটি নতুন অনুচ্ছেদ যোগ হয়েছে।